এই বীভৎস দৃশ্যটা দেখে তিনি আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করলেন না। একটা সাদা শাড়ি পরা বাচ্চা মেয়ে আমাদের দিকেই এগিয়ে আসছে। ওম হ্রিং ক্রিং ফট স্বাহা। জেগে ওঠো মধুমালা, জেগে ওঠো। বন্ধ। মেয়েটির চেহারাটা বিভৎস রূপ ধারণ করেছে, সারা শরীর থেকে রক্ত। আজ অনেক দিন পর আমি আর কিশোরী আবার চলে এসেছি আমাদের প্রিয় ঠাকুর মশাইয়ের বাড়িতে। অনেক দিন ওনার মুখে গল্প শোনা হয়নি, তাই মনটা বড় আনচান করছিল। তাই আজ সুযোগ পেতেই তার সদ্ব্যবহার করতে পিছুপা হয়নি আমরা। ঠাকুর মশাই জিজ্ঞাসা করলেন, তা আজ কিসের গল্প শুনতে চাও তোমরা? ঠাকুরমশাই, আপনার পছন্দ মতো একটা গল্প শোনান না আমাদের। আমাদের দেওয়া পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে তাতে একটা সুখ টান দিয়ে ঠাকুরমশাই জানালার বাইরে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর সেদিকে তাকিয়েই ধীরে ধীরে বলতে শুরু করলেন, সেবার আমি গিয়েছিলাম রঘুনাথপুর গ্রামে। আমি যখন সে গ্রামে গিয়ে পৌঁছই তখন সূর্যদেব মাথার উপরে। ক্ষুধা, তৃষ্ণা আর ক্লান্তিতে জর্জরিত হয়ে চলত শক্তিহীন হয়ে পড়েছিলাম। সামনে একটা বড় বট গাছ দেখতে পেয়ে তার তলায় গিয়ে বসলাম। তবে একটা কথা তোমাদের বলে রাখি, ওই গ্রামে পা দিয়েই কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে ওখানে কোনো অশুভ শক্তির ছায়া পড়েছে। তো যাই হোক, ক্লান্তিতে চোখটা যখন একটু লেগে এসেছিল, হঠাৎ একজনের ডাকে আমার তন্দ্রা কাটল। চোখ খুলে দেখি আমার সামনে হাঁটু মুড়ে বসে রয়েছে একটি বছর 20-র যুবক। ঠাকুরমশাই, আপনাকে তো কোনোদিনই গ্রামে দেখিনি। কোথা থেকে আসছেন আপনি? তুমি ঠিকই ধরেছ, আমি এই গ্রামে আজ প্রথম এলাম। সন্ন্যাসী মানুষ সাধু সঙ্গ লাভের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াই। আজও ঘুরতে ঘুরতেই তোমাদের গ্রামে এসে পৌঁছেছি। বড় ক্লান্ত লাগছিল, তাই এই গাছের ছায়ায় একটু বসেছি। ঠাকুরমশাই, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি পথশ্রমে বড় ক্ষুধার্ত ও ক্লান্ত। তা ঠাকুরমশাই, আসুন আপনাকে আমাদের গ্রামের জমিদার হরিচরণ রায়চৌধুরী মহাশয়ের কাছে নিয়ে যাই। ওখানে আপনার বিশ্রাম ও আহারীদের ব্যবস্থা করা হবে। বেশ, তবে চলো। কিন্তু তার আগে তুমি আমায় একটা কথা বলো তো, যে অতি সম্প্রতি কি তোমাদের গ্রামে কোনো উদ্বেগের কারণ ঘটেছে? হ্যাঁ ঠাকুরমশাই, কিন্তু আপনি সে কথা কি করে জানলেন? সে কথা বোঝার সামান্য ক্ষমতাটুকু আমার আছে। ঠাকুরমশাই, আপনি তো মহাপুরুষ। চলুন আপনাকে আগে জমিদার বাবুর কাছে নিয়ে যাই, বাকিটা ওনার মুখ থেকে শুনবেন। আর আমার মন বলছে একমাত্র আপনিই পারবেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। পথে যেতে যেতে জানতে পেরেছিলাম ছেলেটির নাম শক্তিপদ দাস। জমিদার বাড়িটা খুব বেশি দূরে ছিল না, মাত্র মিনিট 10 পথ হেঁটেই আমরা জমিদার বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। জমিদার বাড়ির সামনে আসতেই দুজন দারোয়ান আমাদের দেখে হাত জোর করে নমস্কার জানালো। আসুন ঠাকুরমশাই, আমার সাথে আসুন। আমি শক্তির সাথে জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করলাম। জমিদার মশাই বৈঠকখানার ঘরে বসে হুঁকো টানছিলেন। জমিদার মশাই, আসবো? আরে শক্তি যে, আয় আয় ভেতরে আয়। তা দুদিন ধরে তো তোর দেখাই নেই যে। তোর সাথে ইনি কে? জমিদার মশাই, ইনি তারানাথ তান্ত্রিক, একজন সিদ্ধ পুরুষ। উনি কিছু না জেনেই বুঝে গেছেন যে আমাদের গ্রামে কোনো একটা বিপদ ঘটেছে। হ্যাঁ, কি বলছিস রে শক্তি? হ্যাঁ জমিদার মশাই, আমি ঠিক কথাই বলছি। তা ওনার সাথে তোর দেখা হলো কোথায়? আগে জমিদার মশাই, উনি আমাদের গ্রামের দক্ষিণ প্রান্তে যে বড় বট গাছটা আছে না, ওখানেই বসে বিশ্রাম নিচ্ছিলেন। জমিদার বাবু এগিয়ে এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, বললেন, আসুন আসুন ঠাকুর মশাই, বসুন এখানটায়। আমি জমিদার বাবুর পাশে একটি সুন্দর কারুকার্য করা গদিযুক্ত দামি কাঠের চেয়ারে বসলাম। শক্তি, যা তো ঘরের ভিতর থেকে গিয়ে দিনুকে বল ঠাকুর মশাইয়ের জন্য কিছু আহারের ব্যবস্থা করতে। যা শিগগির যা। হ্যাঁ জমিদার মশাই, আমি এক্ষুনি যাচ্ছি।
আহা জমিদার বাবু, আপনি এত ব্যস্ত হয়ে পড়বেন না। আগে আপনি বরং আপনাদের গ্রামের বিপদের কথাটা বলুন, তারপর না হয় এসব কথা ভাবা যাবে। ঠিক আছে, তাহলে বলছি শুনুন ঠাকুর মশাই। আমাদের গ্রাম এক ভয়ানক বিপদের সম্মুখীন হয়েছে। জানি না এই বিপদের হাত থেকে কিভাবে রক্ষা পাবো। আপনি আমাকে পুরো বিষয়টা খুলে বলুন জমিদার বাবু। আগে হ্যাঁ বলছি ঠাকুর মশাই, তবে ঘটনাটা যে কোথা থেকে শুরু করব সেটা আমারও জানা নেই, বুঝলেন। তবে যেটুকুনি জানি সবটুকুই আপনাকে খুলে বলছি শুনুন। প্রথম যেদিন আমাদের গ্রামে ঘটনাটা ঘটেছিল সেদিন ছিল ত্রয়োদশী তিথি। দুদিন পরেই ছিল ফলহারিণী অমাবস্যা। তো সেদিন রাতে প্রায় 11টা নাগাদ হঠাৎ করে ইন্দুবালা কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। এই ইন্দুবালা কে জমিদার বাবু? আগে ইন্দুবালা আমাদের গ্রামেরই এক কৃষক অমলের স্ত্রী। এই কাছেই ওদের বাড়ি, বুঝলেন। তাই ইন্দুবালাকে এত রাতে এভাবে কাঁদতে কাঁদতে আমার কাছে আসতে দেখে আমি প্রথমটা একটু অবাকই হয়েছিলাম, বুঝলেন। কি ব্যাপার ইন্দুবালা, কি হয়েছে তোমার, এভাবে কাঁদছো কেন? জমিদার বাবু, আমার স্বামী আজ খুব ভোরে শহরে গিয়েছিলেন, বলে গিয়েছিলেন বিকেলের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে হলো, তিনি ফিরলেন না। ভেবেছিলাম হয়তো হয়তো পরের ট্রেনে ফিরবেন, কিন্তু কিন্তু কলকাতার শেষ ট্রেন চলে গেলেও তিনি ফিরলেন না। তাই তাই বাধ্য হয়ে আপনার কাছে ছুটে এলাম। আপনি আপনি কিছু একটা করুন জমিদার বাবু। আমি ইন্দুবালাকে কিছু একটা বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই নদীর দিক থেকে একটা প্রচন্ড আর্তনাদ শুনতে পেলাম। ইন্দুবালা সেই আর্তনাদ শোনা মাত্রই কাঁদতে কাঁদতে সেদিকে ছুটল। কেন জমিদার বাবু, সেই আর্তনাদটা কি অমলের ছিল? হ্যাঁ ঠাকুর মশাই, সেটা অমলেরই গলা। তারপর? আমিও দুজন লেঠেলকে নিয়ে নদীর পাড়ে এসে পৌঁছলাম। আর পরক্ষণে যে দৃশ্যটা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল ঠাকুর মশাই। কেন জমিদার বাবু, কি দেখলেন সেখানে? দেখলাম একটা মুন্ডহীন দেহ পড়ে আছে নদীর পাড়ে, আর আবছা মতো কি যেন একটা দেহ সেটাকে খুবলে খুবলে খাচ্ছে। সেদিকে লণ্ঠনের আলো উঁচিয়ে ধরতে সেটাকে আর খুঁজে পাওয়া গেল না, ঠিক যেন অন্ধকারের মধ্যেই মিলিয়ে গেল। চারপাশে তাকিয়ে দেখি ইন্দুবালা জ্ঞান হারিয়ে লুটিয়ে মাটিতে পড়ে আছে। আমি ওকে তুলে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। এর পরের দিনও ঘটল সেই একই ঘটনা। আমাদের গ্রামের এক যুবক বাদলের মুন্ডহীন ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেল নদীর কাছ থেকেই। পরদিন ভোরবেলায় রামকানাই কজনের সঙ্গে মিলে আমার কাছে এলো। কি ব্যাপার রামকানাই, তোমরা এত সকালে এই জমিদার বাড়িতে? কালকের পর আবার কিছু ঘটেছে নাকি? জমিদার বাবু, গতকাল রাতে যখন বাদলকেও মারছিল আমি তখন ওকে দেখেছি, একটা বাচ্চা মেয়ে। জমিদার বাবুর মুখে এই কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। বললাম, বাচ্চা মেয়ে? আগে হ্যাঁ ঠাকুর মশাই। তারপরে কি আর কিছু ঘটেছিল জমিদার বাবু? হ্যাঁ ঠাকুর মশাই, ফলহারিণী কালী পুজোর রাতে আমাদের গ্রামের কালী মায়ের আরাধনায় বসেছিলেন ঠাকুর বামাচরণ। পাশেই গ্রামের শ্মশান। ওনার হঠাৎ করেই মনে হলো ওই শ্মশানের দিকে কেউ যেন নূপুর পরা পায়ে হেঁটে বেড়াচ্ছে। হ্যাঁ রে কালী কিঙ্কর, একটা নূপুরের শব্দ শোনা গেল না? হ্যাঁ ঠাকুর, আমিও শুনেছি। মনে হচ্ছে শ্মশানের দিকে কেউ নূপুর পড়া পায়ে হেঁটে চলে গেল। এবার যা তো, একটু এগিয়ে গিয়ে একবার দেখে আয় তো। হ্যাঁ ঠাকুর, আমি এক্ষুনি যাচ্ছি। কালী কিঙ্কর একটা প্রদীপ নিয়ে ওই শ্মশানের দিকটাই গেল। হঠাৎ করেই ওর মনে হলো শাড়ি পরা একটা বাচ্চা মেয়ে যেন হঠাৎই শ্মশানের ভিতরে ঢুকে গেল। কালী কিঙ্কর তাকে ভালো করে দেখতেও পেল না ঠাকুর মশাই। সে ফিরে এসে বামাচরণকে কথাটা বলতেই তিনি বললেন, কালী কিঙ্কর, তুই এইখানেই থাক, আমি একটু এগিয়ে গিয়ে দেখে আসি ওখানে সত্যিই কোনো বাচ্চা মেয়ে আছে কি না।
এবারে ঠাকুর বামাচরণ নিজেও গেলেন সেই দিকে। দেখলেন একটা শাড়ি পরা বাচ্চা মেয়ে অন্ধকারে একটা ঝোপের আড়ালে বসে বসে শিয়াল জাতীয় জন্তুর মাংস গুগলে গুগলে খাচ্ছে। এই বিভৎস দৃশ্যটা দেখে তিনি আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করলেন না, দৌড়ে মন্দিরে ফিরে এলেন। এরপরে গ্রামে বিষয়টা জানাজানি হয়ে যায়। তারপর থেকে কেউ ভুলে ওই শ্মশানের পথ মারায় না ঠাকুর মশাই। আমি এতক্ষণ জমিদার বাবুর কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছিলাম। আমি কিছু একটা জিজ্ঞাসা করতে যাব, হঠাৎ জমিদার বাবু বলে উঠলেন, ঠাকুর মশাই, আরো একটা কথা। কি কথা জমিদার বাবু? সেদিনের পর থেকেই মাঝে মাঝে গ্রামবাসীদের বাড়ি থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি গায়েব হতে শুরু করে। আর তারপরে তাদের ছিন্ন ভিন্ন দেহটা পাওয়া যায় নদীর পাড় থেকে। আচ্ছা জমিদার বাবু, যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই পারেন ঠাকুর মশাই, বলুন না কি জানতে চান। সম্প্রতি আপনাদের গ্রামে কি কোনো বাচ্চা মেয়ের অপঘাতে মৃত্যু হয়েছে? না ঠাকুর মশাই, এরকম কোনো ঘটনা তো আমাদের গ্রামে ঘটেনি। তবে ঠাকুর মশাই, একটা ঘটনার কথা শুনেছিলাম আমার বাবার মুখে। কি কথা জমিদার বাবু? আজ থেকে প্রায় 30-40 বছর আগে আমাদের গ্রামে একটা বাচ্চা মেয়ে নাম মধুবালা, তাকে হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছিল না, বুঝলেন। এর ঠিক কদিন পরে একদিন তাকে খুঁজে পাওয়া গেল মন্দিরের সামনে। তবে তার গলাটা কাটা, মৃতদেহটাই পাওয়া গিয়েছিল ঠাকুর মশাই। তারপর থেকে গ্রামবাসীরা জঙ্গলের দিকে আর যেত না। পরে নাকি একজন তান্ত্রিককে দিয়ে ওই মন্দিরটা পুজো করিয়ে জায়গাটা শুদ্ধ করা হয়েছিল। আচ্ছা জমিদার বাবু, আমাকে একবার ওই বামাচরণ ঠাকুরের কাছে নিয়ে যেতে পারবেন না? নিশ্চয়ই পারবো ঠাকুর মশাই, তবে এখন অনেক বেলা হলো। যান, আপনি আগে কিছু আহার করে একটু বিশ্রাম করুন। সন্ধ্যাবেলায় আমার লোকেরা আপনাকে বামাচরণ ঠাকুরের বাড়িতে নিয়ে যাবে। জমিদার বাবু দিনুকে ডেকে আদেশ করলেন, দিনু, যা রে, ঠাকুর মশাইয়ের আহার আর বিশ্রামের ব্যবস্থা কর। যা যা, শিগগির যা। আজ্ঞে কর্তা, আসেন ঠাকুর মশাই, আমার সঙ্গে আসেন। আমি দিনুর সঙ্গে ভিতরে গেলাম। দোতলার একটি ঘরে আমার থাকার বন্দোবস্ত করা হলো। দিনুর দিয়ে যাওয়া খাবার দিয়ে জমিয়ে পেট পুজোটা সেরে নিয়ে আমি আমার ঘরে বসে বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় দিনু এসে ঘরে ঢুকলো। ঠাকুর মশাই, কর্তা আমারে পাঠালেন বামাচরণ ঠাকুরের বাড়িতে যাওয়ার জন্য। লোক প্রস্তুত, আপনাকেও তৈরি হয়ে নিতে বললেন। বেশ বেশ, তুমি কর্তাবাবুকে গিয়ে বলো আমি 2 মিনিটের মধ্যেই তৈরি হয়ে আসছি। আমি তাড়াতাড়ি আমার ঝোলাটা কাঁধে নিয়ে নিচে নেমে এলাম। বাইরে এসে দেখি শক্তি আর 2 জন লেঠেল দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই বলল, চলুন ঠাকুরমশাই, আমিও আপনাদের সঙ্গে যাব। তখনও বিকেলের আলো রয়েছে। আমরা এসে উপস্থিত হলাম বামাচরণ ঠাকুরের বাড়িতে। বামা ঠাকুর, বামা ঠাকুর বাড়িতে আছেন? কয়েক মুহূর্ত পরেই ভিতর থেকে দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন একজন বছর 50-এর বৃদ্ধ। কে? ও শক্তি, তুই? তা তোর সাথে ইনি কে? এনাকে তো ঠিক চিনতে পারলাম না। আগে বামা ঠাকুর, ইনি তারানাথ তান্ত্রিক, আপনার সঙ্গে কিছু কথা বলতে এসেছেন। ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আসুন ঠাকুর মশাই, ভেতরে আসুন। তুইও আয় শক্তি, আয়। আমি আর শক্তি ঘরের ভিতর প্রবেশ করলাম। 2টো কাঠের চেয়ার এগিয়ে দিয়ে বামাচরণ বললেন, বসুন ঠাকুর মশাই, আমি আপনার জন্য জল বাতাসা নিয়ে আসছি। আমি তাকে বাধা দিয়ে বললাম, না না ঠাকুর, ওসব পরে হবে, আগে আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ ঠাকুর মশাই, বলুন কি কথা। আপনাদের গ্রাম সম্প্রতি যে বিপদের সম্মুখীন হয়েছে সে ব্যাপারেই আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাই। নিশ্চয়ই, বলুন কি জানতে চান। জমিদার বাবুর মুখ থেকে শুনেছি আপনি নাকি ওই শ্মশানের কাছে একটি বাচ্চা মেয়েকে একটি প্রাণীর মাংস ভক্ষণ করতে দেখেছিলেন। হ্যাঁ ঠাকুর মশাই, দেখেছিলাম। উফ, কি বিভৎস সেই দৃশ্য। আচ্ছা ঠাকুর,
আমি এটাও শুনেছি যে আজ থেকে অনেক বছর আগে এখানে একটি বাচ্চা মেয়ের মৃতদেহ পাওয়া গিয়েছিল। হ্যাঁ ঠাকুর মশাই, মেয়েটার নাম ছিল মধুবালা। যদিও এ আমার শোনা কথা, তাই ঘটনার সত্যতা যাচাই করার সুযোগ হয়নি। কিন্তু ঠাকুর, আপনি আমাকে একটা কথা বলুন তো, ওই মধুমালার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটার সাথে কি আপনার দেখা শ্মশানে সেই ভয়ঙ্কর ঘটনাটির কোনো যোগসূত্র থাকতে পারে বলে আপনার মনে হয়? তা তো আমি বলতে পারবো না ঠাকুর মশাই। আচ্ছা ঠাকুর, ওই মধুমালাদের বাড়ি কোথায় ছিল আপনি কি জানেন? হ্যাঁ ঠাকুর মশাই, আমাদের গ্রামের একদম প্রান্তে ছিল মধুবালাদের বাড়ি। এখানে মধুবালা তার বাবা মা আর দাদার সঙ্গে থাকতো। কিন্তু মধুবালার ওইরূপ ভয়ানক মৃত্যুর পর তারা এই গ্রাম ছেড়ে চলে গেছেন। ঠাকুর, আপনি কি আমাকে একবার মধুমালাদের বাড়িতে নিয়ে যেতে পারবেন? কেন পারবো না ঠাকুর মশাই, কিন্তু কিন্তু কি ঠাকুর? আজ রাতে নয়, কাল দিনের বেলায় আপনাকে ওখানে নিয়ে যাব। কেন ঠাকুর, এখন গেলে কি হবে? আসলে ঠাকুর মশাই, আজ থেকে প্রায় বছর 10 আগে মধুবালাদের বাড়ির কাছে একজন তান্ত্রিককে ঘোরাফেরা করতে দেখা যেত। আর তারপর থেকেই মাঝে মাঝে ওই বাড়ির ভেতর থেকে নানান ধরনের অদ্ভুত সব শব্দ শোনা যেত। এরপর থেকে ভয়ে কেউ মধুবালাদের বাড়ির দিকে সন্ধ্যার পর ভুলেও যায় না। বামাচরণ ঠাকুরের কথা শুনে আমার কৌতূহল আরো তীব্র হলো। প্রথমে তান্ত্রিক, তারপর অদ্ভুত সব শব্দ, আর তারপরেই এই সব ভয়ঙ্কর ঘটনা। আমার কেন জানি না মনে হচ্ছিল এই সব কিছুই একই সূত্রে গাঁথা। আমাকে চিন্তিত দেখে বামাচরণ ঠাকুর জিজ্ঞাসা করলেন, কি হলো ঠাকুর মশাই, কি ভাবছে না তো? ঠাকুর, আজ রাতেই আমাকে মধুমালাদের বাড়িতে একবার যেতেই হবে। কি বলছেন আপনি ঠাকুর মশাই? আপনি আজ রাতে ওখানে যাবেন? হ্যাঁ ঠাকুর, আমাকে ওখানে রাতের বেলাতেই যেতে হবে। দিনের আলোয় সেখানে গেলে আমার উদ্দেশ্য পূরণ হবে না। কিন্তু ঠাকুর মশাই, সবাই বলে জায়গাটা নাকি অভিশপ্ত। সেখানে গেলে আপনার যদি কোনো বিপদ হয়। আপনি নিশ্চিন্তে থাকুন ঠাকুর, আমার কোনো বিপদ হবে না। বেশ, তাহলে আমরা এখন আসি ঠাকুর। আচ্ছা ঠিক আছে ঠাকুর মশাই, তবে ওই বাড়ির দিকে একটু সাবধানে যাবেন, কেমন? জায়গাটা কিন্তু ভালো নয় ঠাকুর মশাই। আপনার কথা আমি স্মরণে রাখবো ঠাকুর। এই বলে আমরা বামাচরণ ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে আবার জমিদার বাড়িতে ফিরে এলাম। আমি যে সেই রাতে মধুমালাদের বাড়িতে যাব সে কথা জমিদার বাবুকে আমি আগেই জানিয়ে রেখেছিলাম। প্রথমে কিছু আপত্তি জানালেও পরে আর উনি বাধা দিলেন না। রাতে খাওয়া দাওয়ার পর খানিক বিশ্রাম নিয়ে আমি বেরিয়ে পড়লাম মধুমালাদের বাড়ির উদ্দেশ্যে। পরের দিন ভোর হওয়ার আগেই আমি আবার জমিদার বাড়িতে ফিরে এলাম। আচ্ছা, মধুবালার বাড়িতে গিয়ে আপনি কি করলেন ঠাকুর মশাই? মানে অদ্ভুত কিছু দেখলেন নাকি? আরে রোশো রোশো কিশোরী, তুমি একটুতেই বড় বেশি অধৈর্য হয়ে পড়ো। সবটাই এখন বলে দিলে যে গল্পের আসল মজাটাই থাকবে না। ওর কথা ছাড়ুন তো ঠাকুর মশাই, আপনি গল্পটা বলুন। হ্যাঁ, তবে শোনো। জমিদার বাবু তখন জেগেছিলেন। আমাকে দেখেই উত্তেজিত হয়ে বললেন, কি হলো ঠাকুর মশাই, আপনি আপনি ঠিক আছেন তো? কোনো বিপদ হয়নি তো? আগে জমিদার বাবু, আমি একদম ঠিক আছি। কিছু কি বুঝতে পারলেন? পেরেছি জমিদার বাবু। কোন ঘটনা ঘটেছে আমাদের গ্রামে? এমন সব অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা, এর পিছনে কি ওই মধুবালার আত্মার হাত আছে ঠাকুর মশাই? ও কি প্রতিশোধ নেওয়ার জন্য এসব কাণ্ড ঘটাচ্ছে? আগে না জমিদার বাবু, এর পিছনে কোনো মানুষের হাত আছে, আর সে মধুমালার আত্মাকে জাগিয়ে তুলে এই সব ঘটনা ঘটাচ্ছে। আগে তিনি কে ঠাকুর মশাই? তা তো আমি এখনো জানি না জমিদার বাবু, তবে আমার মনে হয় মধুমালার খুব কাছের কেউ। সে কি ঠাকুর মশাই? তাহলে এখন উপায়? উপায় আছে জমিদার বাবু। আজ এক বিশেষ অমাবস্যা তিথি, আর আমার মন বলছে আজ মধুমালাদের বাড়িতে কিছু একটা ঘটবে।
আর আজই আমাদের কাছে পুরো বিষয়টা জলের মতো স্বচ্ছ হয়ে যাবে। আপনি কি আজ রাতে আবারও ও বাড়িতে যাবেন? হ্যাঁ জমিদার বাবু, আমি আজ রাতে আবার সেখানে যাব। আজ বিকেল 5:45 অমাবস্যা লাগছে। আমাদের তার আগেই মধুমালাদের বাড়িতে পৌঁছতে হবে। ঠিক আছে ঠাকুর মশাই। সেদিন দুপুরে কিছু আহার করলাম না। নির্দিষ্ট সময়ে আমি পৌঁছে গেলাম মধুমালাদের বাড়িতে। দরজাটা আগের মতোই ভেজানোই ছিল। সেটা খুলে ঘরে ঢুকলাম। গতকাল আমি ঘরটা যেমন দেখে গিয়েছিলাম এখনো ঠিক তেমনই আছে। চারিদিকে বেশ কিছু তন্ত্রের জিনিসপত্র ছড়ানো। তার মধ্যে মানুষের মাথার খুলি, হাড়গোড় সবই আছে। ঘরের মাঝখানে একটা যজ্ঞবেদী, তার পাশে আঁকা কিছু তান্ত্রিক চিহ্ন। ঘরের মধ্যেই লুকিয়ে বসে রইলাম। ধীরে ধীরে সন্ধ্যা অন্ধকার নামলো। হঠাৎ কারো পায়ের শব্দে আমার স্নায়ু স্বাভাবিকের তুলনায় বেশি সজাগ হয়ে উঠল। দেখলাম অন্ধকারের মধ্যে কে যেন বাইরে থেকে ঘরের ভিতর প্রবেশ করলো। তারপর যজ্ঞবেদীর সামনে বসে যজ্ঞ শুরু করলো। ওম হ্রিং ক্রিং ফট স্বাহা। জেগে ওঠো মধুমালা, জেগে ওঠো। বন্ধ করো তোমার এই যজ্ঞ। কে তুই? কেন এসেছিস এখানে? তোমার এই মারণ যজ্ঞ বন্ধ করতে হবে অবনী। আমার মুখে নিজের নামটা শুনে এবার সেই তান্ত্রিক একটু চমকে উঠল। বলল, আপনি আমার নাম জানলেন কি করে? আমি কি করে তোমার নাম জেনেছি সেটা বড় কথা নয় অবনী। প্রশ্নটা হলো, তুমি কেন এই গ্রামের নিরীহ মানুষগুলোকে এইভাবে হত্যা করছো? কারণ এই গ্রামের মানুষরাই আমার বোনকে নৃশংসভাবে হত্যা করেছিল। তুমি কি জানো কে বা কারা তোমার বোনকে হত্যা করেছিল? হ্যাঁ জানি, মধুমালা আমাকে সব বলেছে। আর আমি যাদের হত্যা করেছি তারা সবাই দোষী, কারণ তাদের পরিবারের লোকেরাই আমার বোনকে হত্যা করেছিল। কিন্তু তারা তো করেনি, তাহলে তুমি তাদের মারছো কেন? আমার বোনের হত্যার প্রতিশোধ নিতে, যাতে আমার বোনের আত্মা শান্তি পায়। হঠাৎ একটা নুপুরের ধ্বনি শুনতে পেয়ে চমকে দরজার দিকে তাকিয়ে দেখি একটা সাদা শাড়ি পরা বাচ্চা মেয়ে আমাদের দিকেই এগিয়ে আসছে। আয় বোন, আয়, আজ আবার তোর প্রতিশোধ নেবার সময় হয়েছে। যা, শেষ করে দিয়ে আয়, শেষ করে দিয়ে আয় তোরা আরো এক অপরাধীকে। হ্যাঁ দাদা, আমি এক্ষুনি যাচ্ছি। দাঁড়াও মধুমালা, এ কাজ তুমি করো না। মেয়েটি ফুঁসতে ফুঁসতে আমার দিকে ফিরে তাকালো। দেখলাম মেয়েটির চেহারাটা বিভৎস রূপ ধারণ করেছে। সারা শরীর থেকে রক্ত মাংস খসে পড়ছে। এবার সে পৈশাচিক গলায় চিৎকার করে উঠল, না, আমি আমার হত্যার প্রতিশোধ নেবই। কেউ আমাকে আটকাতে পারবে না। আর যে আমাকে বাধা দিতে আসবে আমি তাকেও শেষ করে দেব। আমি আমার ঝোলা থেকে একটি মায়ের আশীর্বাদী জবা ফুল বের করে মন্ত্র পড়ে ছুঁড়ে দিলাম ওই মেয়েটির দিকে। মেয়েটি একটা প্রচন্ড আর্তনাদ করে উঠল। তারপর তার সারা শরীরটা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। তাই দেখে চিৎকার করে উঠল অবনী, বোন! তোমার বোনের আত্মার মুক্তি ঘটেছে অবনী। এবার তুমিও এই পাপ কার্য বন্ধ করো আর এই গ্রাম ছেড়ে চলে যাও। তান্ত্রিক আর কোনো কথা না বলে ধীরে ধীরে সেই ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমিও জমিদার বাড়িতে ফিরে এলাম। পরে আমি জমিদার বাবুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। কিন্তু ঠাকুরমশাই, মধুবালাকে কারা মেরেছিল আর কেনই বা মেরেছিল? আসলে রঘুনাথপুর গ্রামের কয়েকজন পুরুষের লোলুপ দৃষ্টি পড়েছিল গ্রামের মন্দিরে মায়ের গয়নার উপর।
একদিন সন্ধেবেলা তারা যখন সেই গয়না চুরি করতে যায়, মধুবালা তা দেখে ফেলে। তার ফলে তারা তাদের সেই উদ্দেশ্য চরিতার্থ করতে পারে না। তাই রোষের বশবর্তী হয়ে তারা মন্দিরের পিছনে নিয়ে গিয়ে মেয়েটির মাথায় পাথরের আঘাত করে গলা কেটে মেরে ফেলে। উফ, কি নিষ্ঠুর মানুষ ঠাকুর মশাই। যা বলেছ কিশোরী, মানুষের মধ্যে মনুষ্যত্ব লোপ পাচ্ছে। নাও, অনেক দেরি হয়ে গেল, এবার তোমরা বাড়ির দিকে রওনা দাও। আমরাও ঠাকুর মশাইকে প্রণাম করে ওনার থেকে বিদায় নিলাম। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।